সেটা আমি জানি আন্টি, তবে এবার আমি আমার মায়ের পাশে থাকতে চাই। আমি মেয়ে হওয়ার দায়িত্ব পালন করতে চাই। তুই এতটুকু একটা মেয়ে কি করবি? আলো চোখে জল মুছে বলে। জানি না, কিন্তু কিছু না কিছু তো করবই। আম্মুকে সুস্থ করার দায়িত্ব এখন আমারই। অন্যদিকে এভারগ্রিন হসপিটালে নিজের প্রথম দিনের ক্লাস করতে এসেছে বৃষ্টি। তার চোখ জোড়া হতাশা। যেই উদ্দেশ্যে নিয়ে সে বাংলাদেশে পা রেখেছিল তার সেই আশা অপূরণই থেকে গেল। তবে বৃষ্টি এখনো আশা ছেড়ে দেয়নি। তার তীব্র বিশ্বাস সে তার মাকে আবারও খুঁজে পাবে। এইসব ভেবে আনমনে হাসপাতালে করিডোর দিয়ে হেঁটে যাবার সময় হঠাৎ পাওয়ার সাথে ধাক্কা খায় বৃষ্টি। তাল সামলাতে না পেরে সে যেই পড়ে যেতে নেবে, এমন সময় কেউ হঠাৎ তাকে ধরে ফেলে। বৃষ্টি ভয়ে দুই চোখ বন্ধ করে নিয়েছে। পড়ে যায়নি এটা নিশ্চিত হয়ে দু চোখ মেলে তাকায় বৃষ্টি। আর তাতেই নিজের চোখের সামনে ক্ষুদ্র চোখে তাকিয়ে থাকা এক পুরুষের অবয়বের সাক্ষী হয় সে। বৃষ্টি বলে, আপনাকে অসংখ্য ধন্যবাদ। নিজের কথা শেষ করার পূর্বেই বিপরীত দিক থেকে থাকা পুরুষটি তাকে বলে ওঠে, দেখে চলতে পারেন না? চোখ কি কপালে নাকি? বৃষ্টি কিছুটা অপমানিত বোধ করে, তাই আর কিছু বলে না। এমন সময় একজন নার্স এসে বলে, ডক্টর সৌরভ চৌধুরী, আপনি প্লিজ তাড়াতাড়ি কার্ডিওলজি ডিপার্টমেন্টের দিকে চলুন। একজন নতুন পেশেন্ট এসেছে, ওনার অবস্থা বেশ খারাপ, আপনাকে ভীষণ প্রয়োজন। কথাটা শোনা মাত্র ওই লোকটি দ্রুত কার্ডিওলজি ডিপার্টমেন্টের দিকে পা বাড়ায়। বৃষ্টি জানতে পারলো বত্রাকি ডক্টরের নামটা হলো সৌরভ চৌধুরী এবং তিনি একজন কার্ডিওলজিস্ট। বৃষ্টি আর ব্যাপারটাকে বেশি পাত্তা দিল না। সে নিজের মতো নিজের ক্লাসের দিকে এগিয়ে গেল। আলো উদাসীন মন নিয়ে মেইন ডোরে দিয়ে হাঁটে বেড়াচ্ছে। একটু আগে এসে ডাক্তারের সাথে কথা বলেছে। দেশের সরকারি হাসপাতালগুলো বেহাল দশা সম্পর্কে সকলেই জানে। তেমনি আলোকেও ডাক্তার পরামর্শ দিয়েছে তার মাকে দ্রুত কোনো বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য। আলো তখন জানতে চেয়েছিল বেসরকারি হাসপাতালে তার মায়ের চিকিৎসার জন্য কিরকম খরচ লাগতে পারে। সেই সময় ওই ডাক্তার স্পষ্টভাবে কিছু বলতে না পারলেও জানিয়েছিল কম করে হলেও 5 লাখ টাকা তো লাগবেই। এই কথা শুনে আলোর মাথায় যেন আকাশ ভেঙে পড়েছে। এতগুলো টাকা সে কিভাবে জোগাড় করবে, এটাই তার মূল চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে। এদিক দিয়ে যেতে যেতে হঠাৎ আলোর চোখে আসে একটি বিলবোর্ড। সেই বিলবোর্ডে লেখা ছিল খুব শীঘ্রই অনুষ্ঠিত হতে যাচ্ছে আন্তঃক্লাবের আন্ডার 19 ক্রিকেট টুর্নামেন্ট। এজন্য চৌধুরী ক্লাবের পক্ষ থেকে তরুণ কিছু ক্রিকেটার খোঁজা হচ্ছে। অংশ নেওয়া প্রত্যেক ক্রিকেটারকে সম্মানীয় বাদত 50,000 টাকা দেওয়া হবে এবং যদি তারা ম্যাচ জিততে পারে তাহলে দেওয়া হবে 2 লাখ টাকার চেক। আলো অবাক চোখে বিলবোর্ড দেখে তার কাছে যেন মনে হয় এটা তার জীবনে একটা নতুন আশার ধার খুলে দিয়েছে। আলো বলে ওঠে, এই ক্রিকেট টুর্নামেন্টে অংশ নিয়ে তো আমি খুব সহজেই অনেক টাকা রোজগার করতে পারি। সেটা দিয়ে মায়ের চিকিৎসার প্রায় অনেক অংশই বহন করতে পারবো। কিন্তু আলো চোখ আটকে যায় যখন সে দেখে এটা পুরুষদের টুর্নামেন্ট। আলোর মনের মাঝে যে সম্ভাবনা জেগে উঠেছিল তা যেন নিভে যায়। আলো একটা দীর্ঘশ্বাস ফেলে বলে, তাহলে কি আমার আর কোনো আশা নেই? মায়ের চিকিৎসার টাকা কি তাহলে আমি জোগাড় করতে পারবো না? এমন সময় আলোর নজর যায় রাস্তার একপাশে দাঁড়ানো ন্যাক দলের কিছু সদস্যর দিকে। তারা বিভিন্ন সাজসজ্জায় সজ্জিত ছিল। তাদের মধ্যে একজন পুরুষকে দেখে তার চোখ আটকে যায়। তাকে কেমন জানি সন্দেহভাজক লাগছিল। একটু পরেই সে নিজের মুখ লাগানো নকল দাড়ি গোঁফ সরিয়ে নেয়। আর প্রকাশিত হয় এটা কোনো পুরুষ নয়, এক নারী যে ছেলে সেজেছিল। এটা দেখে আলোর মাথায় এক নতুন বুদ্ধি আসে। সে বলে ওঠে, মায়ের জন্য এটা আমায় করতেই হবে। চৌধুরী ক্লাবের হয়ে ক্রিকেটের লিগে অংশ নেওয়ার জন্য যুবকদের বড় একটা লাইন লেগে আছে। সেখানে তারা সবাই এক এক করে ফর্ম তুলছে। এর মধ্যে সেই লাইনের মধ্যে থেকে এক তরুণ এগিয়ে আসে। ফর্ম বিতরণ করা পুরুষ জানতে চায়, তোমার নাম কি? আমার নাম আলু সর্দার। আলো পুরুষের ছদ্মবেশে ক্রিকেট খেলতে চলে এসেছে চৌধুরী স্পোর্টিং ক্লাবের পক্ষ থেকে। নিজের এই ছদ্মবেশের সাথে বেশ সুন্দর করে একটি নামও নিয়েছে, আলু সর্দার। এই হন মিথ্যা অভিনয় করার জন্য, যদিও সে অনেক অনুতপ্ত কি না নিজের মাকে বাঁচানোর জন্য। এছাড়া যে তার হাতে আর অন্য কোনো উপায় ছিল না। তাই আলো এই ছদ্মনামেই ফর্ম পূর্ণ করে। মনে মনে বলে, আমায় তুমি ক্ষমা করে দিও মা। তুমি সব সময় বলতে সৎ পথে থাকতে, কাউকে না ঠকাতে, কিন্তু আজ যে তোমার চিকিৎসার টাকা জোগাড় করার জন্য আমার আর কোনো উপায় নেই।
এরপর সে ফর্মটা জমা দেয়। ফর্ম জমা দেওয়ার পরেই তাদের সবার প্রশিক্ষণের জন্য মাঠে নিয়ে যাওয়া হয়। যারা যারা ফর্ম তুলেছিল সবারই ব্যাটিং এর যোগ্যতা যাচাই করে দেখা হয়। এর মধ্যে অনেকে ভালো পারফরমেন্স করে, কিন্তু অনেকেই পারফরমেন্স ছিল যথেষ্ট বাজে। এসব দেখে আলো অনেকটাই নার্ভাস হয়ে যাচ্ছিল। সে মনে মনে সৃষ্টিকর্তাকে স্মরণ করে বলে, আমি কি পারবো নিজের সেরা পারফরমেন্স দিয়ে টপ 11-এ চান্স পেতে? এই প্রশ্নের উত্তর পাওয়ার জন্য অবশ্য আলোকে খুব একটা অপেক্ষা করতে হলো না। একটু পরেই আলো সর্দারের নাম ধরে ডাকা হয়। আলো ধূপধাপানি নিয়ে সামনে এগিয়ে যায়। তার মধ্যে এক অনেক ভয় কাজ করছিল। নকল পরচুলা ও গোফটা সে আরো একবার হাত বুলিয়ে নেয়। মনে মনে প্রার্থনা করতে থাকে যেন এই ছদ্মবেশ কোনোভাবে ধরা না পড়ে। প্রথমে ভয় পেল, মাঠে নেমেই নিজের সেরা পারফরমেন্সটা দিতে থাকে আলো সর্দার। আলু সর্দার মানে আমাদের আলো একের পর এক ছক্কা হাতিয়ে নেয়। তার খেলার এই প্রতিভা দেখে তো সবাই হতবাক। কেউ কেউ তো বলা বলি করছিল, এই ছেলের তো টিমের ক্যাপ্টেন হওয়া উচিত। আলো মাঠ থেকে দারুণ পারফরমেন্স করে আসতেই সবাই তার নাম ধরে চিৎকার করতে থাকে। কিছু জনের কাছে নামটা হাস্যকর লাগলেও এই নামের কারিশমাও সবাই বুঝতে পারে। খেলা শেষ হতে আলো এক প্রকার নিশ্চিতই ছিল যে সে টপ 11 চান্স পাবে, এবং হলো তাই। আলোকে টপ 11 খেলোয়াড়ের মধ্যে একজন হিসেবে বাছাই করা হলো। আলো তো ভীষণ খুশি। নিজের এই খুশি সে ভাষায় প্রকাশ করতে পারছিল না। ক্লাব কমিটির প্রধান আলোকে আলাদা করে ডেকে পাঠান। আলো যেতেই তিনি বলেন, ব্রাভো, তুমি যা পারফরমেন্স দিয়েছো তা নিঃসন্দেহে আউটস্ট্যান্ডিং। আমি তোমার পারফরমেন্স দেখে মুগ্ধ। তোমার মতো হিডেন জেমসের খোঁজেই তো আছে বাংলাদেশ। তোমার খেলার যা সামর্থ্য দেখলাম, তুমি তো চাইলে জাতীয় টিমে খেলতে পারো। তুমি কি আগে কখনো প্রফেশনালি খেলেছো? কি যে বলেন না স্যার, আমি কিভাবে খেলবো? এটাই আমার প্রথম প্রফেশনাল ম্যাচ ছিল। তোমার শটটা এমন শোনাচ্ছে কেন? এমন বলতে কেমন মেয়েদের মতো। আসলে গলাটা একটু খারাপ। ও বুঝেছি, চিন্তা করতে হবে না। তবে তোমার নামটা ভীষণ ফানি, আলু সর্দার। আর শোনো, তোমাকে কিন্তু চৌধুরী স্পোর্টিং ক্লাবের ক্রিকেট টিমের ক্যাপ্টেন করা হলো। আশা করি কালকে আন্তঃ ক্লাব ক্রিকেট প্রতিযোগিতায় তুমি ফাটিয়ে খেলবে। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আর হ্যাঁ, এই নাও টিমের সদস্য হিসেবে 50,000 টাকা। এছাড়া ক্যাপ্টেন হবার জন্য 10,000 টাকা বোনাস দিয়েছি। কাল যদি ম্যাচটা জিততে পারো তাহলে আরো 2 লাখ টাকা পাবে। আলো চোখ চকচক করে ওঠে। সে টাকাটা নয়, সৃষ্টিকর্তাকে অসংখ্য ধন্যবাদ জানায়, কারণ সে এবার তার মায়ের চিকিৎসা করাতে পারবে। টাকাটা হাতে পাওয়ার পরই দ্রুত মালতী খাতুনের সরকারি হাসপাতাল থেকে বেসরকারি হাসপাতালে শিফট করানোর ব্যবস্থা করে আলো। ডাক্তারের পরামর্শে সে মালতী খাতুনকে শহরের অন্যতম হসপিটাল এভারগ্রিন হসপিটালে শিফট করিয়েছেন। আপাতত ভর্তি বাবদ 30,000 মতো টাকা লেগেছে। বাকি টাকা লাগবে অপারেশনের পর। আলো একটা দীর্ঘশ্বাস ফেলে। কালকের ম্যাচটা তাকে জিততেই হবে যে করে হোক, তার মায়ের জন্য। এদিকে শেফালি বেগম আলোকে রাতারাতি এত টাকা জোগাড় করতে দেখে কিছুটা ভরকে যান। তিনি আলোকে জিজ্ঞেস করেন, তুই এত টাকা কোথায় পেলি আলু? সত্যি করে বলতো, তুই কি কোনো খারাপ কাজ? না আন্টি, তুমি যেমনটা ভাবছো তেমন কিছুই নয়। আমি তোমায় পরে সবটা বুঝিয়ে বলবো। তবে এখন এতটুকু জেনে রাখো, আমি কোনো অনৈতিক কাজ করিনি, যদিও বা খুব একটা সৎ কাজও করিনি। শেষের কথাটা ভীষণ ধীর স্বরে বলে আলো। এর মধ্যেই শেফালি বেগম বলেন, আচ্ছা, তোর উপর ভরসা রাখলাম। এখন যা, বাড়িতে গিয়ে একটু রেস্ট নে। সারাদিন তো কম নকল গেল না তোর উপর দিয়ে। মায়ের এই অবস্থায় আমি বিশ্রাম নিতে পারবো না। আচ্ছা, তাহলে একটা কাজ কর। সারাদিন তো বোধহয় কিছু খাসনি, মুখটা শুকিয়ে গেছে। এই নে, এখানে 200 টাকা আছে, হাসপাতালের ক্যান্টিন থেকে কিছু খেয়ে আয়। আন্টি, না, আর কোনো কথা শুনবো না, যা গিয়ে খেয়ে আয়। আলো আর অমত করে না। সে হাসপাতালের ক্যান্টিনে গিয়ে অগ্রসর হয়। ক্যান্টিনে গিয়ে সে খাবার অর্ডার দেয়। তার কিছু সময় পরে এক পরিচিত মুখ তার ঠিক সামনাসামনি এসে বসে। সে আর কেউ নয়, বৃষ্টি। দুজন দুজনকে দেখে অবাক হয়। আপনি? তুমি? আমার মা ভীষণ অসুস্থ আপু, এই হসপিটালে ওনাকে চিকিৎসার জন্য নিয়ে এসেছি। আমি তো এই মেডিকেলে পড়ছি। ও আচ্ছা। শোনো, কোনো প্রয়োজন হলে আমায় বলবে, আমি যথাসাধ্য সাহায্য করার চেষ্টা করব। আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু। শুনেছিলাম পৃথিবীটা গোল, আজ তার প্রমাণও পেলাম। এরপর কিছু টুকটাক কথা বলে বৃষ্টি আলোকে নিজের নাম্বার দিয়ে বলে,
কোনো প্রয়োজন হলে এই নাম্বারে কল দিও। আমার একটা জরুরি ক্লাস আছে তো, আমার এখন যেতে হবে। আচ্ছা। এরপরেই বৃষ্টি নিজের ক্লাসের দিকে যায়, ঘড়ির দিকে তাকিয়ে বলে, ইস, কত দেরি হয়ে গেল। এভাবে একটু পর সে ক্লাসে পৌঁছে যায়। দরজায় দাঁড়িয়ে বলে, মে আই কাম ইন স্যার? এমন সময় তার একটি পরিচিত কণ্ঠস্বর বলে ওঠে, নো, আগে পাংচুয়ালিটি শিখে আসুন, তারপর আমার ক্লাসে আসবেন। কঠোর স্বরে বলা কথাটি আর কারো নয় বরং ডাক্তার সৌরভ চৌধুরীর। বৃষ্টি আষ্টসাষ্ট হয়ে বলে, স্যার আসলে নো এক্সকিউজ, স্টে হিয়ার কোয়াইটলি। বৃষ্টি আর কিছু বলতে পারে না। একটু পরে সৌরভ চৌধুরী নিজের ক্লাসের শেষ করে ক্লাস থেকে বের হতে বৃষ্টিকে বলেন, এরপর থেকে যেন আপনাদেরকে সঠিক সময়ে ক্লাসে উপস্থিত হতে দেখি, আমার নজর আপনার ওপরেই থাকবে। বলে এসে চলে যায়। বৃষ্টি একটা দীর্ঘশ্বাস ফেলে ক্লাসে প্রবেশ করে। এদিকে সৌরভ চৌধুরী বাইরে আসতেই তার ফোন বেজে ওঠে। ফোনের স্ক্রিনে জলজল করতে থাকা মাই ডিয়ার অ্যান্ডি ব্রাদার নামটা দেখে সে হেসে ফোন রিসিভ করে বলে, হ্যাঁ ভাই, বল। বিপরীত দিক থেকে ডাক্তার সৌরভের ভাই শরণ চৌধুরী বলে ওঠে, ব্রো, তুমি তো নিজের প্রফেশন বেছে নিলে আর আমায় ফেললে দুনিয়ার বিপদে। মানে? কাল আমি আবার চৌধুরী স্পোর্টিং ক্লাবের ক্রিকেট ম্যাচের পুরোটা সময় ক্রিকেট গ্রাউন্ডে উপস্থিত থাকতে হবে। উফ, এমনি বিজনেসের কাজে বাঁচি না, তার উপর এটাও তো একটা বিজনেস ছোট ভাই, চৌধুরী স্পোর্টিং ক্লাবের ওনার তো আমরাই। তা ঠিক, কিন্তু তুমি তো জানো আমার ওসব খেলাধুলা আগ্রহ নেই। তুমি একটু বাবাকে বোঝাও না, যাতে কাল আমায় জোর না করে। আমি মেজো চাচুকে কিছু বোঝাতে পারবো না, তাই আমার বলে লাভ নেই। শরণ একটা হতাশার শ্বাস ফেলে। আলো আজ আবারও আলু সর্দার ছদ্মবেশে মাঠে নেমেছে ক্রিকেট খেলার জন্য। আজ তার সংকল্প একটাই, যে তাকে যে করে ভাবেই হোক এই ম্যাচটাতে জিততেই হবে, যাতে করে তার মায়ের অপারেশন করার জন্য প্রাথমিকভাবে টাকাটা জোগাড় করতে পারে। আলো আজ সবার শেষে মাঠে নেমেছে। তার হাতে টার্গেট ছিল 2 ওভারে 26 রান করা। আলোর উপর অনেক চাপ ছিল, কিন্তু মাঠে ব্যাট করতে নেমে সে প্রথমে একটা ছক্কা মারে। এরপর পুরো ওভার জুড়ে 14 রান করে তফাৎটা 12-তে এনে ঠেকায়। এবার দরকার ছিল বাকি 1 ওভার 12 রান করা। আলো অনেকটা আত্মবিশ্বাস ছিল এবার, তবে এই অতিরিক্ত আত্মবিশ্বাসটা তার কাল হয়ে দাঁড়ায়। দ্বিতীয় ওভারে প্রথম 2 বলে সে 1 রানও করতে পারে না। চিন্তা বাড়ে। আলো মনে মনে বলে, এভাবে চলতে থাকলে তো হবে না, আমায় আরো ভালো পারফরমেন্স করতে হবে। এবার তীব্র সংকোচ নিয়ে তৃতীয় বলের জন্য অপেক্ষা করতে থাকে আলো। তৃতীয় বল আসতে একটা 4 মেরে সে নিজের উপর চাপ কমায়। এখন তার টার্গেট 3 বলে 8 রান করা। তবে আলোর উপর চাপ বাড়ে যখন পরপর 2 বলে সে মাত্র 2 রান করতে পারে। আলো দীর্ঘশ্বাস বাড়ছিল। এবার তাকে মাত্র 1 বলে ছক্কা মারতেই হবে, তাহলে ম্যাচ জিততে পারবে। চৌধুরী স্পোর্টিং ক্লাবের সমর্থকের আত্মবিশ্বাসী কমে যায়। বিপরীত টিম বসুন্ধরা ক্লাব এর সদস্যরা ততক্ষণে উল্লাস করতে শুরু করে দিয়েছে, কারণ 1 বলে 6 রান করা অসম্ভব না হলেও এরা সম্ভাবনা ভীষণই কম। এর কিছুক্ষণের মধ্যেই চৌধুরী স্পোর্টিং ক্লাব হয়ে শরণ চৌধুরী ততক্ষণে সেখানে উপস্থিত হয়। সে দূর থেকে আলু সর্দার নামক প্লেয়ারটিকে পরখ করে নিচ্ছে। সে যতদূর শুনেছে ক্লাবের সদস্যদের মুখে এই ছেলেটা বেশ গুণবান। এবার সেটার দেখার পালা যে সে কেমন পারফরমেন্স করে। সবাই যখন আশা ছেড়ে দিচ্ছিল, তখন শরণ চৌধুরী আলো সর্দারের চোখের এক অসম্ভব আত্মবিশ্বাস দেখতে পায়। এরই মধ্যে বিপরীত টিমের সদস্য করা একটি বল দিয়ে দেয় তার দিকে। আলু সর্দার তীব্র আত্মবিশ্বাস নিয়ে বলটিকে আঘাত করার জন্য ব্যাট নিয়ে দাঁড়িয়েছিল। বলটি কাছে আসতেই জোরে একটা আঘাত আনে এবং কাকতালীয় ভাবে 6 করে গেমটি জিতে নেয়। একটু আগে তৃষ্ণিত হওয়া চৌধুরী স্পোর্টিং ক্লাবের সমর্থকরা একদম উৎফুল্ল হয়ে ওঠে। সবাই মিলে চিৎকার করে থাকে। টিমের অন্য প্লেয়াররা আলু সর্দার তথা আলোকে অভিনন্দন জানাতে থাকে। আলো ভীষণ খুশি হয়। এবার সে 2 লাখ টাকা পেয়ে সহজেই নিজের মায়ের চিকিৎসা করাতে পারবে। এদিকে শরণ চৌধুরীও এগিয়ে আসে। আলু সর্দারের ভীষণ কাছাকাছি আসতেই তার কাছে মনে হচ্ছে ভীষণ চেনা লাগছে এই যুবককে, যেন আগেও কোথায় দেখেছে। খেলা শেষে প্লেয়ারদের জন্য বরাদ্দ নিজস্ব রুমে অবস্থান করে আলো। সেখানে সে একাই ছিল। দীর্ঘ সময় ধরে পরচুলা আর নকল দাড়ি গোফের কারণে বিরক্ত থাকা আলো কেউ নেই দেখে এগুলো খুলে রাখে।
আর এটাই ছিল তার জীবনের সব থেকে বড় ভুল, কারণ ভুলবশত সে আগে থেকেই দরজা খুলে রেখেছিল। শরণ চৌধুরী আলো সর্দারের খেলায় মুগ্ধ হয়ে তার সাথে কথা বলার জন্য রুমে চলে আসে। এমন সময় আলোকে দেখে সে চিৎকার করে ওঠে। আলো হতবাক হয়ে তাকায় শরণের দিকে। শরণ চৌধুরী আলোকে দেখে বলে, তুমি সেই মেয়েটা না যে সেদিন ওই ক্রিকেট গ্রাউন্ডের পাশে আমার গাড়ির কাজ ভেঙেছিলে? তুমি এখানে কি করছো? আলো হতবাক হয়ে তাকিয়ে থাকে শরণ চৌধুরীর দিকে। তার চোখের জল টইটুম্বুর করছে। তাহলে কি এখানেই তার সব আশা শেষ হয়ে যাবে? শরণ চৌধুরী এগিয়ে এসে বলে, তার মানে তুমি ছেলের ছদ্মবেশে গেম খেলতে আসছো? এটা তো একটা প্রতারণা। শুনুন, আপনি ভুল বুঝছেন। আমি এত বড় অন্যায় মেনে নেব না। এখনই সত্যটা সবাইকে বলবো। বলেই সে ডাকাডাকি করতে থাকে। আলো শরণ চৌধুরীকে আটকানোর জন্য তার হাত ধরে টান দেয়, কিন্তু এর ফলে শরণ চৌধুরী আলোর উপর পড়ে যায়। আলোর সাথে ভীষণ আপত্তিকর অবস্থান ছিল সে, কারণ আলোর পরনের জার্সি অনেকটাই উঠে গিয়েছে এবং শরণের মুখ পড়েছিল আলোর স্পর্শকাতর স্থানে। এমন সময় শরণের ডাকাডাকির আওয়াজ শুনে সেখানে ছুটে আসে ক্লাব কমিটির কিছু সদস্য। তারা ছুটে এসে এখন একটা দৃশ্য দেখে খারাপ কিছু ভেবে নেয়। এমনকি খেলা দেখতে আসা অনেক মিডিয়া টিমও সেখানে চলে আসে। তারা সবাই মিলে এই দৃশ্য দেখে। একজন সাংবাদিক বলেই উঠে, আরে এই আলু সর্দার তো আসলে একটা মেয়ে, আর ইনি বিশিষ্ট শিল্পপতি শরণ চৌধুরীর সাথে এত আপত্তিকর অবস্থায় কি করছে? আলো ভীষণ বিপদে পড়ে যায়। শরণ আলোর উপর থেকে উঠে দাঁড়ায়। আলো হতভম্ব ভাব কাটিয়ে উঠে দাঁড়ায়। মিডিয়া, ক্লাব কমিটি এবং খেলোয়াড়দের তীক্ষ্ণ দৃষ্টির সামনে দাঁড়িয়ে তার মাথা কাজ করা বন্ধ করে দেয়। পরিস্থিতি যেন আরো জটিল হয়ে ওঠে যখন একের পর এক সাংবাদিক আলো দিকে মাইক্রোফোন এগিয়ে দিয়ে প্রশ্ন করতে থাকে। আপনি একজন মেয়ে হয়ে ছেলের ছদ্মবেশে কেন খেলতে এলেন? আপনার এই প্রতারণার পেছনে কি উদ্দেশ্য ছিল? আলো অসহায়ের মতো চারপাশে তাকায়। তার চোখে স্পষ্ট আতঙ্ক, কিন্তু তার ভেতরে সাহস যেন হারিয়ে যায়নি। সে একটু শান্ত হয়ে মুখ খোলে। আমি কোনো প্রতারণা করিনি। আমার মা হসপিটালে, তার অপারেশনের জন্য অর্থের প্রয়োজন। এই টুর্নামেন্ট জিতলেই টাকা পাওয়া যেত, তাই খেলতে বাধ্য হয়েছিলাম। আমায় ভুল বুঝবেন না, আমি শুধু আমার মায়ের জীবন বাঁচাতে চাই। আলোর কণ্ঠের গভীরতা আর সততা উপস্থিত সবার হৃদয়কে স্পর্শ করে। কিন্তু ততক্ষণে মিডিয়া অনেকেই তার এই গল্প নিয়ে বিতর্ক শুরু করে দেয়। ক্লাব কমিটির প্রধান বলেন, আপনার সমস্যা আমরা বুঝতে পারছি, কিন্তু এইভাবে প্রতিযোগিতার নিয়ম ভাঙা মোটেও ঠিক হয়নি। আমরা এই বিষয়ে একটি আলোচনা করে সিদ্ধান্ত নেব। শরণ চৌধুরী পুরো বিষয়টি নীরবে পর্যবেক্ষণ করছিলেন। তার মধ্যে অপরাধবোধ জন্ম নিতে শুরু করে। আলোর এই গল্প তাকে কিছুটা নাড়া দেয়। সে কিছুক্ষণ চুপ থেকে বলে, সব একটু শান্ত হন। হ্যাঁ, নিয়ম ভাঙা হয়েছে, কিন্তু আমি নিজে মেয়েটির খেলা দেখেছি। এটার মধ্যে প্রতারণার কিছু নেই। ওর প্রতিভা নিয়ে কোনো সন্দেহ নেই। ও আমাদের দলের জন্যই খেলছিল এবং ওর কারণেই আমরা জিতেছি। এখন শুধু নিয়মের দোহাই দিয়ে ওর প্রতি কঠোর হওয়া কি ঠিক হবে? শরণের এই কথা উপস্থিত সবার দৃষ্টিভঙ্গি কিছুটা নরম করে। তবে মিডিয়ার লোকজন এত সহজে বিষয়টি ছাড়তে রাজি নয়। এক সাংবাদিক প্রশ্ন তুলে, আপনি কি ওর পাশে দাঁড়ানোর চেষ্টা করছেন, নাকি অন্য কোনো ব্যক্তিগত উদ্দেশ্য আছে? একটু আগেই তো আপনাদের ভীষণ আপত্তিকর অবস্থায় দেখা গেছে। এই প্রশ্নে শরণ চৌধুরীর মুখমণ্ডল গম্ভীর হয়ে ওঠে। সে উত্তর দেয়, আপনার ব্যাপারটাকে অতিরঞ্জিত করবেন না। এটা শুধু একটা দুর্ঘটনা ছিল। দুর্ঘটনা নাকি নষ্টম? শরণ চৌধুরী রেগে সেই সাংবাদিকের কলার চেপে ধরে, কিন্তু ইতিমধ্যেই তার আর আলোর আপত্তিকর ছবিটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়। চারদিকে ছিছি রব উঠে। সাংবাদিকরা তাদের আরো অনেক জঘন্য প্রশ্ন করতে থাকে। আলো এসব নিতে পারে না। তার চোখ বেয়ে জল গড়িয়ে পড়তে থাকে। আলো যখন ভাগ্যের এই নিষ্ঠুরতম পরিহাস বুঝতে পেরেছিল কি করবে, তখন অন্যদিকে ঘটে চলেছিল ভিন্ন ধরনের এক কাহিনী। আলো সাংবাদিকদের এই অতিরঞ্জিত করা ব্যাপারগুলো নিয়ে চিন্তিত হয়ে পড়েছিল। একই সাথে শরণও। এদিকে আলোর মা মালতী খাতুন আগের তুলনায় কিছুটা ভালো আছেন। তার জ্ঞানও ফিরেছে। এখন তিনি কথাও বলতে পারছেন। তবে জ্ঞান ফিরছে থেকে তিনি আলোকে খোঁজ করছেন। শেফালি বেগম, যিনি বর্তমানে তার পাশে বসেছিলেন, তিনি মালতী খাতুনকে বোঝানোর জন্য বলেন, তুই এত চিন্তা করিস না আলো, ঠিক আছে। ও নিশ্চয়ই কোনো জরুরি কাজে ব্যস্ত হয়ে পড়েছে। কাজ? কি কাজ ওর?
তুই তো বললি আলো নাকি কদিন থেকেই ভীষণ ব্যস্ত, হঠাৎ করে কি কাজ পেল ও? সেটা জানি না, তবে নিশ্চয়ই কোনো জরুরি কাজেই ব্যস্ত আছে ও। না হলে তুই তো জানিস আলো তোকে কতটা ভালোবাসে। যদি কোনো জরুরি কাজে ব্যস্ত না থাকতো তাহলে নিশ্চয়ই এখন ও তোর পাশেই থাকতো। মালতী বেগমের মনে এবার সন্দেহ বৃদ্ধি পায়। তিনি শেফালি বেগমের দিকে সন্দেহ নিয়ে তাকিয়ে বলে ওঠেন, তুই আমায় সত্যি করে বল তো, আলো কোথায় গেছে? আমার কেন জানি ব্যাপারটা ঠিক লাগছে না। আমাকে হঠাৎ করে সরকারি হাসপাতাল থেকে এই বেসরকারি হাসপাতালে শিফটই বা করা হলো কেন? সরকারি হাসপাতালে তোর চিকিৎসার জন্য যথাযথ ব্যবস্থা ছিল না। কিন্তু এই হাসপাতালের খরচের ব্যবস্থা করা তো সহজ নয়। এত টাকা কোথা থেকে এলো? শেফালি বেগম আর সত্যিটা লুকোতে পারলেন না, তাই বলে উঠলেন, আলো টাকা জোগাড় করেছে। মালতী খাতুন অবিশ্বাস এর চোখে তাকান, বলেন, আলো, কি বলছিস তুই? ও এত টাকা কোথা থেকে পেল? ওর কাছে তো এত টাকা থাকার কথা না। সত্যি করে বল শেফালি, আলো কোথায় গেছে? ও কোন অনৈতিক? না, এমন মোটেই না। আলো আমায় নিজে বলেছে ও কোনো অনুচিত কাজ করছে না। তুই তো আলোকে চিনিস, সাথে আমিও চিনি। ছোটবেলা থেকে তো আমরা দুজনে মিলে ওকে বড় করেছি। ও এমন কিছু করবে না, এটুকু বিশ্বাস তো রাখতেই পারিস ওর ওপর। বিশ্বাস তো আমিও রাখতে চাই, কিন্তু আমার যে ভীষণ চিন্তা হচ্ছে, আলোর সাথে কথা না পর্যন্ত আমি শান্তি পাবো না। এমন সময় দুজন আয়া চলে আসে কেবিনে। শেফালি বেগম তাদের দেখে দূরে সরে যান। একজন আয়া মেঝে পরিষ্কার করছিল, আরেকজন রুমে স্প্রে করছিল। কথায় কথায় তাদের মধ্যে একজন বলে ওঠে, ভাইরাল খবরটা দেখেছিস রে? কোনো খবর? ওই ক্রিকেট ম্যাচের? হ্যাঁ, দেখলাম তো। কালে কালে যে আর কত কি দেখতে হবে, সমাজটা একদম নষ্টামিতে পরিপূর্ণ হয়ে গিয়েছে। তাই না? তাই কি যেন নাম ওই খেলোয়াড়টার? আলু সর্দার না কি যেন? ও, এমনটাই তো শুনলাম। তবে যতদূর জানলাম এটা তো একটা ছদ্মনাম। ওর আসল নাম কি যেন বলেছিল নিউজে, মনে পড়ছে না। আলো? হ্যাঁ, আলো। ও তো বলেছে যে ওর মায়ের চিকিৎসা করানোর জন্য ও নাকি ছেলের ছদ্মবেশ ক্রিকেট খেলতে নেমেছে। ওসব অজুহাত। একে তো ছদ্মবেশে খেলে লোক ঠকিয়ে, তারপর ওই চৌধুরী স্পোর্টিং ক্লাবের মালিকের ছেলের সাথে নষ্টামি করা, সময় ধরা পড়েছে। শেফালি বেগম ও মালতী খাতুন এত সময় ধরে নীরবে সবকিছু শুনছিল শুধু, কিন্তু আলোর নামটা কানে আসতেই তারা অবাক হয়ে যান। মালতী খাতুন বলে ওঠেন, কি বললেন আপনারা? এসব কি সত্যি? তাই তো দেখলাম নিউজে। আমায় একটু নিউজটা দেখাতে পারবেন? শেফালি বেগম আশঙ্কা করেন খারাপ কিছু হতে চলেছে, তাই তিনি বলে ওঠেন, না, তোকে এসব নিউজ দেখতে হবে না। তোর শরীর এমনিতেই ভালো না। না, এবারে আমায় সত্যিটা জানতেই হবে। তুই আমাকে আটকাস না। আয়াটা তার ফোনের নিউজটা দেখায় মালতী খাতুনকে। মালতী খাতুন নিউজে আলোকে দেখে চরম অবাক হন। তার সন্দেহই তাহলে সত্যি হলো। তিনি শেফালি বেগমের উদ্দেশ্যে বলেন, এই তাহলে আলোর নৈতিক কাজ? এসব করেই ও আমার চিকিৎসার ব্যবস্থা করছে? উত্তেজিত হব না। আর কিসের শরীরের কথা বলছিস তুই? ওই পাপের টাকার আমার চিকিৎসা করাবো না। আমি এখনই এই হাসপাতাল থেকে বেরিয়ে যাব। বলে তিনি ওঠার চেষ্টা করেন। তখনই শেফালি বেগম তাকে আটকাতে যান। এরই মধ্যে হঠাৎ করে শেফালি বেগমের বুকে ব্যথা ওঠে, তীব্র শ্বাসকষ্ট অনুভব হয়। শেফালি বেগম ফ্লোরে বসে পড়েন। শেফালি বেগম বলেন, কি হয়েছে তোর? ঠিক আছিস? দুজন আয়াও ভীতু হয়ে উঠে। এরই মধ্যে একজন নার্সও সেখানে চলে আসেন। তিনি এসে বলেন, কি হয়েছে এখানে? দেখুন না, ও কেমন জানি করছে। আমার খুব ভয় করছে। শেফালি বেগম কান্না করে যাচ্ছেন। নার্স এবার বলেন, আমাকে দেখতে দিন। এরপর তিনি মালতী খাতুনকে আবারও বেডে শুইয়ে দেন আর বলেন, আপনি বাইরে যান, আমি ডক্টরের সাথে যোগাযোগ করছি। এদিকে শরণ চৌধুরী কোনোভাবে ম্যানেজ করে আলোকে নিয়ে একটা নির্জন স্থানে আসে। আলো কাঁদতে থাকে। শরণ বলে, কি হয়েছে তোমার? এমন করছো কেন? বিশ্বাস করুন, আমি শুধু নিজের মায়ের জন্য। ঠিক আছে, বিশ্বাস করলাম। এবার কি করবে বলো? আমার খুব ভয় করছে, কোনোভাবে যদি এসব নিউজ আমার মায়ের কানে যায় তো। এত চিন্তা করিও না, চলো আমি তোমাকে হাসপাতালে পৌঁছে দিয়ে আসছি। আর এসব নিউজ সোশ্যাল মিডিয়া থেকে সরানোর জন্য যা করার তাও আমি করব। আপনাকে ধন্যবাদ, আপনি আজ অনেক সাহায্য করলেন। তবে একটা কথা,
তুমি ছদ্মবেশে খেলতে এসে ঠিক করনি। তোমার এটা মাথায় রাখা উচিত ছিল। এটা একটা প্রতারণা। কিন্তু এছাড়া যে আমার কিছুই করার ছিল না। আমার মায়ের চিকিৎসার জন্য এছাড়া আর কোনো উপায় ছিল না। এদিকে বৃষ্টি হাসপাতালে করিডোর দিয়ে হেঁটে যাচ্ছিল। এমন সময় আবারও ভুলবশত করে কারোর সাথে ধাক্কা খায়। বৃষ্টি চোখ তুলে তাকিয়ে দেখতে পায় সৌরভ চৌধুরীকে। সৌরভ সামান্য রেগে বলে, ধাক্কা খাওয়ার আর মানুষ পান না, বারবার আমার সাথেই কেন? বৃষ্টি আজ আর চুপ থাকতে পারে না, প্রতিবাদে কিছু বলতে যাবে এমন সময় একজন নার্স এসে বলে ওঠে, ডক্টর চৌধুরী, আপনি তাড়াতাড়ি 121 নম্বর কেবিনে চলুন। ওই পেশেন্টের অবস্থা ভালো না, হঠাৎ করে অসুস্থ হয়ে পড়েছে। ঠিক আছে, তুমি যাও, আমি আসছি। বলেই সৌরভ চৌধুরী যাওয়ার জন্য পা বাড়ায়। এদিকে বৃষ্টি হঠাৎ করেই মনে পড়ে যায় আলো বলেছিল তার মা 121 নাম্বার কেবিনে আছে। বৃষ্টি যেহেতু আলোকে ভীষণ আপন লেগেছিল এবং তার জন্য চিন্তিতও ছিল, তাই ভেবে একবার গিয়ে খোঁজ নিয়ে আসবে। এই জন্য সেও যাওয়ার জন্য সামনের দিকে পা বাড়ায়। ডাক্তার সৌরভ ছুটে আসে মালতী খাতুনকে চেক করার জন্য। কেবিনের বাহিরেই দাঁড়িয়ে ছিল শেফালি বেগম। ডাক্তার সৌরভকে দেখেই তিনি বলে ওঠেন, আপনি এসেছেন ডাক্তার সাহেব? দেখেন না আমার বান্ধবী কেমন জানি করছে। আচ্ছা শান্ত হন, আমাকে দেখতে দিন বিষয়টা। বলেই ডাক্তার সৌরভ কেবিনের ভেতরে প্রবেশ করেন। এদিকে বৃষ্টি তখন ডাক্তার সৌরভের পেছন পেছন দিকেই ছুটে আসছিল। কেবিনের একদম সামনাসামনি এসে শেফালি বেগমকে দেখেই হতবাক হয়ে যায় বৃষ্টি। তার পা দুটো আপনামটি থেমে যায়। শেফালি বেগম বৃষ্টিকে চিনতে পারেন না, চিনতে পারার কথাও না, কারণ অনেক আগেই দেখেছিল তাকে। কিন্তু বৃষ্টি শেফালি বেগমকে দেখা মাত্রই চিনে ফেলে। দৌড়ে এসে জড়িয়ে ধরে অশ্রুশক্ত নয়নে বলে, শেফালি আন্টি, তুমি কেমন আছো? তোমাকে তো ঠিক চিনলাম না, কে তুমি? আমি সুরাইয়া বৃষ্টি, আমাকে চিনতে পারছো না? তোমার বান্ধবী মালতী খাতুনের মেয়ে, মনে নেই? ছোটবেলায় আমি কত তোমাদের বাসায় যেতাম, তুমিও তো আসতে আমাদের বাসায়। শেফালি বেগম ভীষণ অবাক হয়ে যান। বৃষ্টির উদ্দেশ্য করে বলেন, তুই বৃষ্টি, কত বড় হয়ে গেছিস তুই! এতদিন কোথায় ছিলিস তুই? ড্যাড আমায় অনেক ছোট থাকতে সিঙ্গাপুর নিয়ে গেছিল। আমি এতদিন সেখানেই ছিলাম জানো। আমি কিছুদিন আগেই দেশে ফিরেছি। দেশে এসে আমি মাকে অনেক খুঁজেছি। তোমার বাসাতেও গিয়েছিলাম। সেখানে গিয়ে জানতে পারি তোমার স্বামীর মৃত্যুর পর তুমি আর তোমার শ্বশুর বাড়িতে থাকো না। তোমার বর্তমান ঠিকানাও কে দিতে পারে না, আর তাই তোমার সাথে যোগাযোগও করতে পারিনি। এখন আমি মেডিকেল কলেজে পড়াশোনা করছি। আচ্ছা আন্টি, তুমি কি জানো আমার মম এখন কোথায় আছে? এটাই বুঝি অদৃষ্টের লিখন সুরাইয়া? আল্লাহ বুঝি চেয়েছেন এই অবস্থায় তোদের মা মেয়ের দেখা হবে। তুই তোর মাকে খুঁজে বেড়াচ্ছিস আর তোর মা এই মেডিকেলে চিকিৎসাধীন। বৃষ্টি অবাক হয়ে যায়, তার চোখ বেয়ে জল পড়তে থাকে। সে বলে উঠে, মম এখানে আছে? কোথায় মম? আমার সাথে মমের দেখা করে দাও না। হ্যাঁ, আমি মমকে দেখতে চাই। দীর্ঘ 18 বছর ধরে আমি মমকে দেখি না। মমের কোলে মাথা রেখে ঘুমাই না। আমি আর পারছি না আন্টি, প্লিজ তুমি বলো মম কোথায়? তোর মম এই কেবিনে চিকিৎসাধীন। এই কেবিনে তো আলোর মা চিকিৎসাধীন। তুই আলোকে চিনিস? বাংলাদেশে আসার পর আমি তো বিলিন অভয়ারণ্যের ওদিকে গেছিলাম, সেখানে আলোর সাথে দেখা হয়েছিল। এরপর এই হসপিটালে আমার সাথে আলোর আবার দেখা হয়, আর ও তো বলেছিল ওর মা এখানে চিকিৎসাধীন। তাই তো নার্স যখন ডাক্তার সৌরভকে বললো যে এই কেবিনের রোগীর অবস্থা খারাপ, তখন আমি ছুটে এলাম। হায় আল্লাহ, এটা ভাগ্যের কিরকম খেলা! দুই বোনের আগেই দেখা হয়েছে, অথচ তারা একে অপরকে চিনতে পারেনি। কি বলছো তুমি আন্টি? আলো তোর নিজের বোন রে, তোর ছোট বোন। বৃষ্টি বিস্ময়ের সর্বোচ্চ সীমানায় পৌঁছে যায়। এরই মধ্যে ডাক্তার সৌরভ মালতী খাতুনকে চেক করে বাইরে আসে। তাকে দেখা মাত্রই বৃষ্টি বলে ওঠে, ডক্টর সৌরভ, আমার মমের অবস্থা এখন কেমন? উনি আপনার মা? জি। ওনার অবস্থা ভীষণ ক্রিটিক্যাল। এখন জরুরি ভিত্তিতে ওনার অপারেশন করতে হবে, না হলে ওনায় প্রাণে বাঁচানো যাবে না। কিন্তু অপারেশন করতে তো অনেক টাকা লাগবে, এত টাকা তো এখন আমার হাতে নেই। আপনি অপারেশনের ব্যবস্থা করুন ডক্টর সৌরভ চৌধুরী, আর টাকার ব্যবস্থা আমি করছি। দয়া করে আমার মমকে বাঁচান। অনেকদিন পর আমি আমার মমের সন্ধান পেয়েছি, আর তাকে হারাতে চাই না। আচ্ছা, আমি অপারেশনের ব্যবস্থা করছি। আমি কি একবার আমার মমের সাথে দেখা করতে পারি? জি, দূর থেকে দেখতে পারেন। বৃষ্টি দূর থেকে তার মাকে দেখে। বৃষ্টির চোখ ভর্তি অশ্রু যেন তার অন্তরের দুঃখকে প্রতিফলিত করছে। বৃষ্টি দূর থেকে তার মাকে দেখে বলে,
এতদিন পর তোমায় ফিরে পেয়ে আর আমি তোমাকে হারাতে দেব না মম। তোমাকে আমার কাছে ফিরতেই হবে। বৃষ্টি তার বাবা সিরাজুল মজুমদারকে ফোন করে। কয়েকবার রিং হওয়ার পর সিরাজুল মজুমদার ফোন রিসিভ করে। বৃষ্টি তার বাবার উদ্দেশ্যে বলে, ড্যাড, আমার তোমার একটা হেল্পের প্রয়োজন। ও, আমার কথা অমান্য করে বাংলাদেশে ফেরার পর এখন আবার তোমার আমার সাহায্যের প্রয়োজন? ড্যাড প্লিজ, ইটস ইমার্জেন্সি। আমার জরুরি ভিত্তিতে 5 লাখ টাকার প্রয়োজন। একটা টাকাও পাবে না তুমি। আমার অমান্য যখন হয়েছ তখন আমিও তোমার কোনো হেল্প করব না। ড্যাড প্লিজ, একজনের জীবন মরণের প্রশ্ন। বিপরীত দিক থেকে ফোনের লাইন কেটে দেয়। বৃষ্টি এবার আরো অনেকবার ফোন করে, কিন্তু সিরাজুল মজুমদার ফোন রিসিভ করে না। বৃষ্টির চোখে জল চলে আসে। সে স্বীকারোক্ত করে বলে, এবার আমি কি করব? এতগুলো টাকা কিভাবে জোগাড় করব আমি? এমন সময় ডাক্তার সৌরভকে নিজের চোখের সামনে দিয়ে যেতে দেখে বৃষ্টি। তাকে দেখেই বৃষ্টি তার সামনে গিয়ে বলে, আপনার সাথে জরুরি কথা ছিল। যা বলার তাড়াতাড়ি বলুন। আমাকে ইমিডিয়েটলি অপারেশন থিয়েটারে যেতে হবে আপনার মায়ের হার্ট সার্জারির জন্য। আসলে অপারেশনের টাকাটা জোগাড় করতে আমার একটু টাইম লাগে, যদি একটু সময় দিতেন। এটা নিয়ে চিন্তা করবেন না, আমি একজন মানুষ, তাই আপনার অবস্থাটা বুঝতে পেরেছি। আমি ব্যাপারটা ম্যানেজ করছি। আপনাকে অসংখ্য ধন্যবাদ ডক্টর সৌরভ চৌধুরী। আপনি আজ আমার যা উপকার করলেন আমি তা কখনো ভুলবো না। ডাক্তার সৌরভ স্মিত হেসে অপারেশন থিয়েটারের দিকে যান। বৃষ্টি আল্লাহর কাছে নিজের মায়ের জন্য দোয়া করতে থাকে। শেফালি বেগম এসে বৃষ্টির কাঁধে হাত রেখে বলে, সব ঠিক হয়ে যাবে তাই না? মালতী আবার সেরে উঠবে বল। ইনশাল্লাহ। এমন সময় আলো ছুটতে ছুটতে হাসপাতালে আসে। একটু আগে শরণ চৌধুরী তাকে হাসপাতালের সামনে নামিয়ে দিয়ে গেছে। তাকে আসতে দেখে শেফালি বেগম বলে ওঠেন, ওখানেই দাঁড়িয়ে যা। কেন এসেছিস এখানে? আলো দাঁড়িয়ে আছেন, তার চোখ অশ্রুভর্তই। সে বলে ওঠে, শেফালি আন্টি, তোর জন্য আজ তোর মায়ের এই অবস্থা। আমি তো তোকে ভরসা করেছিলাম আলো। এই ভরসার এই প্রতিদান দিবি তুই? তুই তো বলেছিলি সৎ পথেই নাকি তোর মায়ের চিকিৎসার টাকা জোগাড় করবি। এটাই তোর সেই সৎ পথ? প্রতারণা করে একটা ছেলের সাথে? আন্টি তোমার বুঝতে ভুল হচ্ছে। এইসব কিছুই বিকৃত অপপ্রচার। এটা ঠিক যে আমি ছেলে সেজে ক্রিকেট খেলতে গিয়েছিলাম, কিন্তু ওই লোকের সাথে আমাকে নিয়ে যা বলা হচ্ছে, যা কথা ছড়ানো হচ্ছে, সবটাই ভুল। এখন এসব ভুলে ঠিক দেখে কি হবে? এসব নিউজ দেখে তোর মা এখন আরো অসুস্থ হয়ে গেছে। এখন যদি তোর মায়ের কিছু হয়ে যায় তাহলে আমি তোকে কখনো ক্ষমা করব না।